চার দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর আসাদপন্থীদের বিরুদ্ধে অভিযানের সমাপ্তি ঘোষণা করল সিরিয়া। প্রাণহানি ১৫০০-এর বেশি। রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলা ইউক্রেনের মস্কো সহ ১০ অঞ্চলে ছুড়ল প্রায় ৩৫০ ড্রোন। প্রাণ গেছে কমপক্ষে ৩ জনের। যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ খলিলের গ্রেফতার ঘিরে তোলপাড়। অযৌক্তিক আটকের অভিযোগে বিভিন্ন স্থানে বিক্ষোভ। দর্শক আমন্ত্রণ যমুনা এরএসকে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর নিয়ে সঙ্গে আছি নাবিলা সোহার। বাশার আল আসাদের পতনের পর সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটল সিরিয়ায়। পতিত প্রেসিডেন্টের অনুসারীদের বিরুদ্ধে চলা অভিযান ৫ দিনের মাথায় সমাপ্ত ঘোষণা করল প্রতিরক্ষা মন্ত্রণালয়। গেল কয়েকদিনের সংঘাতে প্রাণ গেছে ১৫০০-এর বেশি মানুষের। অন্যদিকে কুর্দিদের সাথে চুক্তি সইয়ের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করল সিরিয়ার অন্তর্বর্তী সরকার। স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে একসাথে লড়াইয়ের অঙ্গীকার দুপক্ষেরই। পলাতক আসাদ অনুসারীদের সাথে সরকারি বাহিনীর সংঘর্ষে গেল কয়েকদিন ধরেই রণক্ষেত্র পশ্চিম সিরিয়া। দেশটিতে পট পরিবর্তনের পর এটাকেই সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা হিউম্যান রাইটস ফর সিরিয়ান অবজারভেটরির তথ্য অনুসারে লাতাকিয়া ও তার্তুসে ৪ দিনের এই সংঘাতে প্রাণ গেছে ১৫০০-এরও বেশি মানুষের, যাদের বেশিরভাগই সিরিয়ার সংখ্যালঘু আলাওয়াইট সম্প্রদায়ের। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টও এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। অভিযানের সব লক্ষ্য পূরণের দাবি জানিয়ে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এটাই শেষ নয়। প্রয়োজনে আবারও স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে মাঠে নামতে প্রস্তুত সিরিয়া। অভিযানের সমাপ্তি ঘোষণা করছি। নাগরিকদের সুরক্ষিত রাখতে, স্থিতিশীলতা ফেরাতে এবং নিরাপত্তা বজায় রাখতে আমাদের বাহিনী কাজ করে যাবে। সকল হত্যাকাণ্ডের তদন্ত করা হবে, সত্য উন্মোচন করা হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। পরাজিত শক্তিদের বলতে চাই, আপনারা যদি ফিরে আসেন তবে আমরাও ফিরব। সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সিরিয়া আইনের রাষ্ট্র, এটা সবার জন্যই সমান। অন্যায়ভাবে কোনো রক্তপাত ঘটলে তা মেনে নিব না। নিশ্চয়ই এর শাস্তি বা জবাবদিহিতা হবে, সে যেই হোক না কেন। ধর্ম, সম্প্রদায় ভিত্তি করে কারোর ওপর নির্যাতন করা যাবে না। এটা আমাদের একতার জন্য হুমকি। সোমবার মার্কিন সমর্থিত কুর্দি সংগঠন এসডিএফ এর সাথে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে সিরিয়ার অন্তর্বর্তী সরকার। আসাদ অনুসারীদের মোকাবেলায় এক হয়ে লড়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা এবং এসডিএফ কমান্ডার মাজলুম আবদি। চুক্তি অনুযায়ী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সাথে একীভূত হবে এসডিএফ সদস্য, সামরিক প্রতিষ্ঠান এবং অস্ত্র সরঞ্জাম। অনিক রহমান, যমুনা নিউজ। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশের বিভিন্ন এলাকায় কমপক্ষে ১৭ দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ সংশ্লিষ্ট সামরিক স্থাপনা ও ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালায় তেল আবিব। ধ্বংস করা হয় চেকপোস্ট, অস্ত্রাগার, ট্যাঙ্ক, সাজোয়া যান সহ বেশ কিছু সরঞ্জামাদি। তবে এখন পর্যন্ত পাওয়া যায়নি কোনো প্রাণহানির খবর। গেল বছরের ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় কয়েকশো বার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গুঁড়িয়ে দেওয়া হয়েছে সিরিয়ার সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা। পশ্চিম তীরের ফিলিস্তিনি বসতিতে সহিংসতা চালিয়েছে ইসরায়েলি দখলদাররা। হত্যা করা হয়েছে এক ফিলিস্তিনিকে, পুড়িয়ে দেওয়া হয়েছে বেশ কিছু ঘরবাড়ি ও যানবাহন। সোমবার স্থানীয় সময় মধ্যরাতে পশ্চিম তীরের বিভিন্ন গ্রামে হামলা চলে দখলদারদের তাণ্ডব। লাগাতার ৫০তম দিনের মতো অব্যাহত ইসরায়েলি বাহিনীর আগ্রাসনও জেনিন, রামাল্লা, নাবলুজ সহ পশ্চিম তীরের বিভিন্ন এলাকা থেকে কমপক্ষে ৩৫ ফিলিস্তিনিকে আটক করেছে নেতানিয়াহু বাহিনী। এর আগে বাড়িতে বাড়িতে গিয়ে চালানো হয় তল্লাশি। গাজায় যুদ্ধবিরতির মধ্যে চলমান এই আগ্রাসনে প্রাণ হারিয়েছেন পশ্চিম তীরের কমপক্ষে ৩০ বাসিন্দা। আটক হয়েছেন আনুমানিক ৩০০ ফিলিস্তিনি। বাস্তুচ্যুত জেনিন ক্যাম্পের ৯০%-এরও বেশি শরণার্থী। রাশিয়ায় স্মরণকালের সবচেয়ে বড় ড্রোন হামলা চালালো ইউক্রেন। মস্কো সহ রাতভর রাশিয়ার অন্তত ১০টি অঞ্চল লক্ষ্য করে এক নাগাড়ে প্রায় ৩৫০ ড্রোন ছড়েছে কিয়েভ, যার মধ্যে প্রায় ১০০টি টার্গেট করা হয় রাজধানীতে।
সবশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী এই হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 3 রুশ নাগরিক, আহত বেশ কয়েকজন। মধ্যরাতে হঠাৎ করেই কেঁপে ওঠে রাশিয়ার রাজধানী মস্কো। ড্রোন হামলায় প্রকম্পিত দেশটির বিভিন্ন এলাকা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় কিয়েভের ছোড়া অন্তত 337টি ড্রোন ভূপাতিত করেছে মস্কো, যার মধ্যে 91টি ধ্বংস করা হয়েছে রাজধানীতে। ভোর 5টার দিকে খুব বিকট শব্দ শুনতে পাই, মনে হলো দফায় দফায় বিস্ফোরণ ঘটলো। অনেক ভয় পেয়েছিলাম, ভবনগুলো কাঁপছিল। বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায়। 2-3 মিনিটের ব্যবধানে আরও একটি বিস্ফোরণ শুনতে পেলাম। দেখলাম একটা ভবনে ড্রোন আঘাত হানছে। বেশিরভাগ ড্রোন আঘাত হানে সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে। বেলগরদ, ব্রায়ান্স্ক সহ আরও অন্তত 10টি অঞ্চলে গিয়ে পড়ে কিয়েভের ড্রোন। ক্ষতিগ্রস্ত হয় আবাসিক ভবনসহ বেশ কয়েকটি স্থাপনা। তবে এত বড় পরিসরে হামলার পর আনুষ্ঠানিকভাবে এখনও কোনো মন্তব্য করেনি রাশিয়া। ঝুঁকি এড়াতে রাশিয়ার অন্তত 6টি বিমানবন্দরে স্থগিত রাখা হয় ফ্লাইট চলাচল। সাময়িকভাবে বাতিল করা হয় ট্রেনের শিডিউল। কিয়েভকে নজিরবিহীন কূটনৈতিক চাপে ফেলে যখন যুদ্ধবিরতির উদ্যোগ চালাচ্ছে যুক্তরাষ্ট্র, তখনই এমন হামলা করল ইউক্রেন। অনিক রহমান, যমুনা নিউজ। ইউক্রেনের একটি যুদ্ধ বিমান ও বেশ কিছু ড্রোন ধ্বংসের দাবি করেছে রুশ সেনারা। রাশিয়ার একটি তেল শোধনাগার ধ্বংসের দাবি কিয়েভের। সোমবার ইউক্রেনের একটি MiG-29 ফাইটার জেট ভূপাতিত করা হয়েছে জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ সময় ইউক্রেনীয়দের বেশ কিছু ড্রোন ও রকেট হামলা প্রতিহত করে দেশটির সামরিক বাহিনী। অপরদিকে খার্কিভ, পোক্রোভস্ক ও কুর্স্ক সহ বেশ কিছু এলাকায় মস্কোর হামলা সফলভাবে প্রতিহত করার দাবি জানায় ইউক্রেনের সেনারা। এদিকে রাইজান ও সামারা অঞ্চলে রাশিয়ার তেল শোধনাগার ধ্বংস করেছে ইউক্রেন। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় এখন উত্তপ্ত ফ্রন্টলাইন। চীন, রাশিয়া ও ইরানের যৌথ উদ্যোগে শুরু হয়েছে সামরিক মহড়া মেরিটাইম সিকিউরিটি বেল্ট 2025। ইরানের সাবাহার বন্দরে চলছে মহড়ার 5ম আসর। অংশ নিয়েছে পাকিস্তান, আফগানিস্তান, কাজাখস্তান, ইরাক, ওমান, কাতার সহ আরও কয়েকটি দেশের সেনা ও নৌ সদস্যরা। শেখানো হচ্ছে যুদ্ধ যান পরিচালনা ও রণক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কৌশল। মাঝ সমুদ্রে ভাসছে বিশালাকার রণতরী, তার চারপাশে ঘুরপাক খাচ্ছে যুদ্ধ বিমান। রণক্ষেত্রের এসব যান পরিচালনা ও বিভিন্ন কৌশলগত প্রশিক্ষণ দিচ্ছে চীন ও রাশিয়ার সশস্ত্র বাহিনী। বিশ্বের 2 পরাশক্তি চীন, রাশিয়া, ইরানকে সাথে নিয়ে মেরিটাইম সিকিউরিটি বেল 2025-এর 5ম আসরের এই মহড়ার আয়োজন করেছে। ইরানের সাবাহার বন্দর এলাকায় এই মহড়ায় অংশ নিচ্ছে আফগানিস্তান, কাজাখস্তান, ওমান, পাকিস্তান, কাতার, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার প্রতিনিধি দল। অংশগ্রহণকারী দেশগুলোর সেনা ও নৌ সদস্যদের রণকৌশল, সামুদ্রিক লক্ষ্যবস্তুতে আঘাত, সামরিক অপারেশন ও সার্চ অ্যান্ড রেস্কিউ মিশন পরিচালনায় পারদর্শী করতেই এই মহড়ার আয়োজন। পশ্চিমা বিশ্বের নেতৃত্বাধীন শাসন ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে এ পদক্ষেপের কথা জানিয়েছে ইরান। তবে এ মহড়া নিয়ে একটুও চিন্তিত নয় পশ্চিমা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। বড় ধরনের হামলার শিকার হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বা সাবেক টুইটার। সোমবার সার্ভার ডাউন হওয়ায় বিপাকে পড়েন বিশ্বের বিভিন্ন অঞ্চলের লাখ লাখ ব্যবহারকারী। ইউক্রেনের কোনো আইপি অ্যাড্রেস থেকে হামলাটি হয়ে থাকতে পারে অভিযোগ মাইক্রো ভ্লগিং সাইটের মালিক ইলন মাস্কের। সোমবার ভোর 6টার দিক থেকেই ডাউন ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের সার্ভার, যা ঠিকঠাক হতে বিকেল গড়িয়ে যায়। এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশে দেখা দেয় এই সংকট। অনেকেই প্রবেশ করতে পারছিলেন না আইডিতে। অনলাইন ট্র্যাকার ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী এক্স ব্যবহারকারীদের ৩৮,০০০-এর বেশি রিপোর্ট জমা পড়ে দুপুরের মধ্যে। এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে ইলন মাস্ক জানান, বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে মাইক্রো ব্লগিং সাইটটি। তার দাবি, প্রতিদিনই হামলার শিকার হয় এক্স, তবে এবার বেশ বড় আকারের পরিকল্পনা ছিল। ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেয়া সাক্ষাৎকারে বলেন, কোনো সংঘবদ্ধ গোষ্ঠী বা দেশ রয়েছে এর পেছনে।
আমরা এখনো নিশ্চিত নই ঠিক কি হয়েছিল। এক্স সিস্টেমকে ডাউন করার লক্ষ্যে বড় ধরনের সাইবার হামলা হয়েছে। ইউক্রেন অঞ্চলের কোনো আইপি অ্যাড্রেস থেকে এই হামলা হয়েছে। এমন সময় মাস্ক ইউক্রেনের দিকে অভিযোগের আঙুল তুললেন যখন রাশিয়ার সাথে যুদ্ধকে কেন্দ্র করে দেশটির সাথে ব্যাপক টানাপোড়েন চলছে যুক্তরাষ্ট্রের। 2022 সালে $44 বিলিয়ন টুইটার কিনে নেন মাস্ক, নামকরণ করেন এক্স। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। সোশ্যাল হ্যান্ডেল এক্সে রীতিমতো বাকযুদ্ধে জড়ালেন ধনকুবের ইলন মাস্ক ও পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লাভ সিকোরস্কি। রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনীয় সেনাদের দেয়া মাস্ক মালিকানাধীন ইন্টারনেট পরিষেবা স্টারলিং বন্ধ করাকে কেন্দ্র করে শুরু হয় বাকবিতণ্ডা। পররাষ্ট্রমন্ত্রীকে ব্যঙ্গ করে স্মল ম্যান বলে কটূক্তিও করেন মাস্ক। চলছে স্নায়ুযুদ্ধ, তবে সাধারণ কোনো বাকবিতণ্ডা নয়। সোশ্যাল হ্যান্ডেল এক্সে রীতিমতো বিবাদে জড়িয়েছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রতিনিধিরা। ঘটনার সূত্রপাত ধনকুবের ইলন মাস্ক ও পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লাভ সিকোরসির মাঝে। কথা উঠেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে কিয়েভ সেনাদের মাস্ক মালিকানাধীন ইন্টারনেট পরিষেবা স্টারলিংক বন্ধের। এ নিয়ে প্রতিবাদ জানিয়ে সোশ্যাল হ্যান্ডেল এক্সে পোস্ট করেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, ইউক্রেনের হয়ে প্রতি বছর স্টারলিংককে $50 মিলিয়ন প্রদান করে পোল্যান্ড। তবে আস্থার জায়গা হারালে দ্রুতই খোঁজা হবে বিকল্প পরিষেবা, আর তাতেই চটে যান শীর্ষধনী। এ টুইটের ফলে বাকযুদ্ধে জড়িয়ে যায় যুক্তরাষ্ট্র ও পোল্যান্ডের শীর্ষ নেতারা। রিটুইটে রাডোস্লাভকে স্মল ম্যান বলে রীতিমতো তুচ্ছ-তাচ্ছিল্য করেন ইলন মাস্ক। দাম্ভিকতা দেখিয়ে আরও লেখেন, স্টারলিংকের কোনো বিকল্প নেই এবং এ সুবিধার জন্য পোল্যান্ডের পরিশোধিত অর্থের পরিমাণ অত্যন্ত নগণ্য। রাডোস্লাভকে ব্যঙ্গ করে রিটুইট করেন মার্কিন সিনেটর মার্কো রুবিও। পররাষ্ট্রমন্ত্রীকে গুজব ছড়াতে নিষেধ করে লিখেন, স্টারলিংক না থাকলে বহু আগে এই যুদ্ধে হেরে যেত ইউক্রেন। এদিকে পরিস্থিতি যাই হোক, কিয়েভ বাহিনীকে স্টারলিংক পরিষেবা দেওয়া বন্ধ করবে না বলে বিবৃতি দিয়েছেন স্বয়ং স্বত্বাধিকারী মাস্ক। এ উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। মিত্রশক্তির একে অন্যকে সম্মান জানানো ও কটূক্তি না করার আহ্বান জানিয়েছেন তিনি। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ খলিলের গ্রেফতার ঘিরে চলছে তোলপাড়। তাকে অযৌক্তিকভাবে আটকের অভিযোগ তুলে বিভিন্ন স্থানে হয়েছে ব্যাপক বিক্ষোভ। খলিলকে উগ্র হামাসপন্থী আখ্যা দিয়ে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, আটক করা হবে ইসরায়েল বিরোধী আরও অনেককেই। 10 মাসের মাথায় আবারও ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভে উত্তাল হল নিউ ইয়র্ক। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ খলিলকে গ্রেফতারের প্রতিবাদে জড়ো হয়েছে শত শত মানুষ। 1 বছর আগে যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়া ইসরায়েল বিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম ভূমিকা ছিল ফিলিস্তিনি শরণার্থী শিবিরে বেড়ে ওঠা খলিলের। গত শনিবার রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে উদ্বেগ জানিয়ে বলেছিলেন, গণমাধ্যমের সাথে কথা বলায় সরকারের নজরদারিতে রয়েছেন তিনি। এর কয়েক ঘন্টা পরই বিশ্ববিদ্যালয়ের বাসভবন থেকে তাকে আটক করে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সদস্যরা। তার 8 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকেও আটকের হুমকি দেয়া হয়। কোনো অপরাধ না দেখিয়েই গ্রিন কার্ডধারী খলিলের আটকের প্রতিবাদে সরব হয়েছে শিক্ষার্থীরা। সত্যি বলতে বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব নিয়ে হতাশ, মর্মাহত। আমার মনে হয় বেশিরভাগ শিক্ষার্থী ক্ষুব্ধ। জাতীয় পর্যায়ে আমাদের রাজনৈতিক নেতৃত্ব নিয়ে চরম অসন্তুষ্ট। এখানে জড়ো হয়েছে মাহমুদকে মুক্ত করার লড়াই শুরুর জন্য। শিক্ষার্থী জনতা সবার উদ্দেশ্যে বলছি, এটা বন্ধ হওয়া দরকার। রাজপথে গণ আন্দোলন গড়ে তুলতে হবে। মানবতার নামে ফ্যাসিজম বন্ধ করতে হবে। খলিলের মুক্তির দাবিতে রাজপথে নেমেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। আমাদের সুনাম আর স্বাধীনতার সৌন্দর্যের কারণে বিশ্বের নানা প্রান্ত থেকে খলিলের মতো শিক্ষার্থীরা আসে। বিশ্ব মনে করে এখানে মত প্রকাশের কিংবা রাজনৈতিক অবস্থানের জন্য কাউকে আটক করা হয় না। তবে মাহমুদ খলিলের কেসটি সে আস্থার জায়গাটি উড়িয়ে দিল। মাহমুদ খলিল গত বছরের ছাত্র আন্দোলনের পরিচিত মুখ। সে সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে ছাত্রদের প্রধান সমন্বয়ক ছিলেন তিনি। শান্তিপূর্ণ উপায়ে সমাধানের চেষ্টা করেছেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচিত হলে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারী বিদেশি শিক্ষার্থীদের বহিষ্কারের হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার খলিলকে উগ্র বিদেশি হামাসপন্থী ছাত্র আখ্যা দিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, এটা কেবল শুরু। আটক করা হবে আরও অনেক ইসরায়েল বিরোধী মানবাধিকার কর্মীকে।
মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা প্রকল্পে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগের অর্থায়ন ফিরিয়ে দেওয়ার দাবিতে গত বছর কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল ছাত্র আন্দোলন। গাজায় গণহত্যা বন্ধের দাবিতে জোরালো আওয়াজ তুলে এই আন্দোলনে শামিল হয় একের পর এক বিশ্ববিদ্যালয়ে। যুক্তরাষ্ট্রের সীমানা পেরিয়ে প্রতিবাদের ঢেউ ছড়ায় ইউরোপ ও অস্ট্রেলিয়াতেও। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার হলেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। আন্তর্জাতিক অপরাধ আদালতে পরোয়ানা জারির পর মঙ্গলবার তাকে গ্রেফতার করে ফিলিপিনো পুলিশ। হংকং থেকে দেশে ফেরার পর ম্যানিলা বিমানবন্দরে আটক করা হয় তাকে। এর আগে ইন্টারপোলের মাধ্যমে পাঠানো হয় গ্রেফতারি পরোয়ানা। 2016 থেকে 2022 সাল পর্যন্ত ফিলিপাইনের প্রেসিডেন্ট ছিলেন দুতের্তে। ক্ষমতায় থাকাকালে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তিনি। অভিযোগ রয়েছে সে সময় বিচার বহির্ভূতভাবে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়। সরকারি তথ্যানুযায়ী সে সংখ্যা আনুমানিক 7,000। মানবাধিকার সংগঠনগুলোর দাবি এর প্রাণহানি 30,000-এরও বেশি। মাঝ সমুদ্রে তেলবাহী ট্যাঙ্কারের সাথে ঘটল পণ্যবাহী জাহাজের সংঘর্ষ। কয়েক দফা বিস্ফোরণের পর 2 নৌযানেই ছড়ায় আগুন। সোমবার যুক্তরাজ্যের পূর্ব ইয়র্কশায়ার উপকূলে ঘটনা ঘটে। জীবিত উদ্ধার করা হয়েছে কমপক্ষে 36 জনকে, এখনও নিখোঁজ কয়েকজন। নিয়ন্ত্রণে আনা যায়নি 2 জাহাজে লাগা আগুন। উপকূলের কাছে নোঙর করা ছিল যুক্তরাষ্ট্রের পতাকাবাহী তেল ও রাসায়নিকবাহী ট্যাঙ্কার স্টেনা ইমাকুলেট। জেটের জ্বালানি বহন করছিল ট্যাঙ্কারটি। অভিযোগ, নৌযানটিকে ধাক্কা দেয় পর্তুগিজ পণ্যবাহী জাহাজ দ্য সোলং। 9,500 টন ধারণ ক্ষমতার ওই জাহাজে ছিল বিষাক্ত সোডিয়াম সায়ানাইড। এটি সমুদ্রে ছড়ালে ভয়াবহ পরিবেশ বিপর্যয় ঘটবে। মেক্সিকোয় একই দিনে 2টি পৃথক বাস দুর্ঘটনায় প্রাণ গেছে কমপক্ষে 32 জনের। সোমবার টেক্সাস সীমান্তবর্তী দুরাঙ্গো এলাকায় একটি ট্রাক্টর ও যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাণ যায় 14 জনের। এই দুর্ঘটনায় আহত হয় আরও 10 জন। মার্কিন রাজ্য টেক্সাস থেকে 24 যাত্রী নিয়ে মেক্সিকো প্রবেশ করেছিল বাসটি। অপরদিকে ওয়াক্সাকা প্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় যাত্রীবাহী একটি বাস। ঘটনাস্থলে মারা যায় 18 জন আরোহী। 12 জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়, যাদের মধ্যে 2 জনের অবস্থা সংকটাপন্ন। দুর্ঘটনার কারণ জানা যায়নি, এখনও চলছে তদন্ত। ব্রাজিলের এক আশ্রয় কেন্দ্রে আগুনে পুড়ে প্রাণ গেছে 4 জনের। সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার সাও পাওলো শহরে হয় ঘটনা। এ সময় আশ্রয় কেন্দ্রের বাইরে ঘোরাফেরা করছিল সন্দেহজনক এক ব্যক্তি। পরে সিসিটিভি ফুটেজ দেখে 42 বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। জানায় ঘটনাস্থলে মোট 22 জন উপস্থিত ছিলেন। আহত হয়ে হাসপাতালে ভর্তি 8 জন নিরীহ মানুষ, যাদের 6 জন চলাফেরা করতে অপারগ। এ ঘটনায় অগ্নিসংযোগ এবং হত্যা মামলা দায়ের করেছে দেশটির পুলিশ। রাজতন্ত্র নাকি গণতন্ত্র, কি চায় নেপাল? ক্ষমতাচ্যুত রাজা জ্ঞানেন্দ্র বীরবিক্রম শাহর কাঠমান্ডু আগমন ঘিরে আবারও উত্তপ্ত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটির অভ্যন্তরীণ রাজনীতি। গণতন্ত্র বিলুপ্ত করে পুনরায় রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় পদচ্যুত রাজার সমর্থকরা। দাবি, প্রায় 2 দশক ধরে গণতন্ত্রের বুলি আওড়ালেও আদতে কোনো উন্নতিই হয়নি হিমালয় কন্যার। 23 বছর আগের কথা। হিমালয় কন্যা নেপালের জন্য এক বিভীষিকাময় রাত, যে রাতেই শেষ হয়ে যায় গোটা রাজপরিবার। রাজপ্রাসাদে নৈশভোজ চলাকালে অতর্কিত বন্দুক হামলায় রাজা বীরেন্দ্র বীর সহ প্রাণ হারায় রাজপরিবারের 9 সদস্য। ভাই আর পরিবার হারানোর ভয়াল সেই স্মৃতি নিয়ে 54 বছর বয়সে 2002 সালে নেপালের রাজমসনদে অধিষ্ঠিত হন জ্ঞানেন্দ্র বীরবিক্রম শাহ। কিন্তু রাজা বীরেন্দ্রর সেই সুখ্যাতি ধরে রাখতে পারেননি তিনি। নানা কারণে অস্থিরতা দেখা দেয় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে। কোনো রকমের রাজনৈতিক কিংবা নির্বাহী ক্ষমতা ছাড়াই 2005 সাল পর্যন্ত নেপালের সাংবিধানিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন রাজা জ্ঞানেন্দ্র। অভিযোগ রয়েছে বিরোধীদের দমন পীড়ন আর সাংবাদিকদের নির্যাতনের মাধ্যমে ক্ষমতা পাকাপোক্ত করেন তিনি। রয়েছে দেশজুড়ে জরুরি অবস্থা জারির নজির।
2006 সালে নজিরবিহীন প্রতিবাদ আর বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন রাজা জ্ঞানেন্দ্র। ক্ষমতা হস্তান্তর করা হয় বহুদলীয় সরকারের কাছে। 2 বছর পর পার্লামেন্টে এক ভোটাভুটিতে বাতিল হয়ে যায় নেপালের 240 বছরের প্রজাতন্ত্র। নেপাল পরিণত হয় ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্রে, প্রতিষ্ঠা হয় গণতন্ত্রের। রাজতন্ত্রের বিলুপ্তির পর কেটেছে 1.5 দশকেরও বেশি সময়। এর মধ্যে পালাবদল হয়েছে 13 দফা। তবুও ভাগ্যের বদল হয়নি বেশিরভাগ নেপালির। নাগরিকদের মনে তৈরি হয় হতাশা, একের পর এক রাজনৈতিক অস্থিতিশীলতা, অর্থনৈতিক দুরবস্থা এবং সীমাহীন দুর্নীতিকেই দায়ী করা হয় এজন্য। বিলুপ্ত রাজতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে আবারও রাস্তায় নেপালিরা। ক্ষমতাচ্যুত রাজা জ্ঞানেন্দ্রর আগমন উপলক্ষে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে অবস্থান নেয় অন্তত 10,000 নেপালি, যাদের মুখে ছিল গণতন্ত্র বাতিলের ডাক। সেই সঙ্গে ছিল হিন্দু ধর্মকে রাষ্ট্রধর্ম করার দাবি। একসময় যারা মাঠে নেমেছিল রাজার বিরুদ্ধে, তারাও আজ সুর বদলে অবস্থান নিয়েছে রাজার পক্ষে। আমাদের রাজাকে পূর্ণ সমর্থন দিতে এখানে এসেছি। তাকে রাজ সিংহাসনে পুনঃপ্রতিষ্ঠিত করতে তার পিছনে সমাবেশ করছি। বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন চাইতে এখানে এসেছি। রাজাকে পুনরায় ক্ষমতা দেওয়া হোক, সেই সাথে হিন্দু ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে ঘোষণা করা হোক। তবে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে কোনো মন্তব্য করেননি জ্ঞানেন্দ্র শাহ। কিন্তু তার রাজকীয় প্রত্যাবর্তনের সম্ভাবনাকে খুবই ক্ষীণ হিসাবে দেখছেন সংশ্লিষ্টরা। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, যমুনা ডেস্কে এখন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।